আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ক্লাস 10 তোমাদের আমি আজকে বায়ুমণ্ডল নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো এই 3 ভাগ জলের বেশিরভাগটাই আছে কিন্তু পৃথিবীতে যে বড় বড় মহাসাগরগুলো আছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই তিনটে সবথেকে বড় মহাসাগর। তো এই মহাসাগরে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে বড় বড় সমুদ্রের ঢেউ, সমুদ্রের স্রোত, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে সমুদ্রের স্রোত, সমুদ্রে আমরা দেখি কি যে জলরাশি সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে, এই বিষয়টাকে বলছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত মানে হচ্ছে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে চলেছে, এই যে একমুখী প্রবাহ, এটাকেই বলছে সমুদ্র স্রোত। আবার অনেক সময় তোমরা দেখতে পাবে যে বা জানবে যে অনেক সময় সমুদ্রের জল স্থান পরিবর্তন করছে না, একই জায়গায় থেকে ওপর নিচ মানে আপ ডাউন হচ্ছে। তো এক্ষেত্রে মনে করা হয় যে সমুদ্রের তলায় যদি কোনো কারণে ভূমিকম্প হয় বা বায়ুপ্রবাহের কারণেও হতে পারে, অনেক সময় সমুদ্রের জলরাশি স্থান পরিবর্তন করে না, একই স্থানে থেকে কিছুক্ষণ একটু ওপর নিচ ওঠানামা করে, এটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। কিন্তু যখন সমুদ্রের জলরাশি নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে স্থান পরিবর্তন করে, তখন সেটাকে বলবে সমুদ্র স্রোত। জলরাশির সেই প্রবাহকে বলবে সমুদ্র স্রোত। তো এখন আমাদের মনে হতে পারে যে সমুদ্র স্রোত সৃষ্টি হয় কেন না, এর কতগুলো প্রাকৃতিক কারণ আছে। সমুদ্র স্রোত যেমন ধরো পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী প্রচণ্ড স্পিডে আবর্তিত হচ্ছে, এই আবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে কোরিওলিস বল। তোমরা সবাই জানো যে আবর্তন গতির ফলে যে কোরিওলিস বল হয়, সেই কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক একই কারণে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তার মানে সমুদ্র স্রোত সৃষ্টির একটা কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, যার ফলে এটা উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 2 নম্বর কারণ, যেটা সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। সমুদ্রের ওপর বাতাস প্রচণ্ড স্পিডে প্রবাহিত হয়, কারণ বাতাসকে বাধা দেওয়ার মতো কিচ্ছু থাকে না, একদম ফাঁকা জায়গায় সমুদ্রের ওপর দিয়ে প্রতিনিয়ত প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হয়। সেই বাতাস, তার যে গতি, বায়ুপ্রবাহের ধাক্কাতে, ঠেলাতে সমুদ্রের জলরাশিতে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে কি যে পৃথিবীতে যে নিয়ত বায়ু প্রবাহগুলো রয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই নিয়ত বায়ুগুলো যেহেতু নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, সেই অনুযায়ী মানে সেই নিয়ত বায়ু প্রবাহের গতি বা অভিমুখ অনুযায়ী আমরা দেখব সমুদ্র স্রোতও প্রবাহিত হচ্ছে। এই বায়ু প্রবাহ, বিশেষ করে নিয়ত বায়ু প্রবাহ, এটাই হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান বা অন্যতম কারণ। আবার অনেক সময় দেখা যায় যে সমুদ্রের যে জলরাশি, তার সব জায়গাতে উষ্ণতা সমান নয়। ধরো নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল, সেই সমস্ত জায়গাতে স্বাভাবিকভাবে সমুদ্রের জল গরম হয়, উষ্ণতা বেশি হয়, যার জন্যে এখানে উষ্ণ স্রোত সৃষ্টি হচ্ছে, যেটা নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রমশ মেরুর দিকে যাচ্ছে। যেহেতু জলটা গরম, সেহেতু এটাকে বলা হচ্ছে উষ্ণ স্রোত। আর উষ্ণ স্রোত সাধারণত সমুদ্রের জলরাশির ওপরের স্তর, ওপরের অংশ দিয়ে প্রবাহিত হয়, সেজন্যে এটাকে বহিঃস্রোত বলা হয়, উষ্ণ স্রোত বা বহিঃস্রোত। আবার উল্টো দিকে আমরা দেখব যে মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা,
যার জন্যে সেখানে শীতল স্রোত সৃষ্টি হচ্ছে। শীতল স্রোত মানে ভারী স্রোত, যার জন্যে সেটা একটু সমুদ্রের যে জলরাশি একটু ভেতর দিক দিয়ে, একটু ভারী বলে একটু নিচ দিয়ে প্রবাহিত হয়, এটাকে বলা হয় অন্তঃস্রোত। তো এই মেরু অঞ্চলের শীতল স্রোত সেটা মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের দিকে ক্রমশ আসছে। এইভাবে সমুদ্রের জলরাশির মধ্যে যে উষ্ণতার পার্থক্য, তার ফলেও সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে সমুদ্রের জলে লবণতার তারতম্য রয়েছে। লবণতার তারতম্য মানে সমুদ্রের জলে যেখানে লবণ বেশি সেখানে ঘনত্ব চাপ বেশি, আবার যেখানে লবণতা কম সেখানে চাপও কম, যার ফলে বেশি চাপ থেকে কম চাপের দিকে সমুদ্র জলরাশি প্রবাহিত হয়। তার মানে উষ্ণতার পার্থক্যের মতো সমুদ্রের জলে লবণতার পার্থক্যের ফলেও সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। আবার ধরো মেরু অঞ্চলে, ধরো কুমেরু মহাদেশে প্রচুর বরফ রয়েছে, বা গ্রিনল্যান্ড, এখানে যে বরফ বা হিমশৈলগুলো আসছে সেগুলো সেই মানে বরফ গলার জল যত সমুদ্রে মিশছে তার থেকে শীতল স্রোত সৃষ্টি হচ্ছে। তো এইভাবে আবর্তনের ফলে বায়ুপ্রবাহ, উষ্ণতার পার্থক্য বা সমুদ্র জলের লবণতার পার্থক্যের ফলে আমরা দেখব যে সমুদ্র স্রোতগুলোর সৃষ্টি হচ্ছে। তবে সারা বিশ্বব্যাপী যে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে তাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো যদি সমুদ্র স্রোতের মানে জলটা যদি গরম হয় তখন তাকে বলবে উষ্ণ স্রোত, এটাই হচ্ছে বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত। আবার যদি শীতল হয় সেটা বলবে শীতল স্রোত, ঠান্ডা হয় যদি জল সেটাকে বলবে শীতল স্রোত, যেটাকে বলছে অন্তঃস্রোত। এইভাবে আমরা সমুদ্র স্রোতকে প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি, উষ্ণ স্রোত, শীতল স্রোত। আবার এই সমুদ্র স্রোতগুলোকে কতগুলো নামে অভিহিত করা হয়। যেমন ধরো বায়ুপ্রবাহের ক্ষেত্রে আমরা যদি বলি যে পশ্চিমা বায়ু, তার মানে আমরা বুঝবো যে বাতাসটা পশ্চিম দিক থেকে আসছে। যদি বলি দক্ষিণা বাতাস, তার মানে বাতাসটা দক্ষিণ দিক থেকে আসছে। একইভাবে আমরা যখন সমুদ্র স্রোতের কথা ভাববো যে সমুদ্র স্রোত, এর নামকরণ কিভাবে হবে না, ধরো বললাম যে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় স্রোত, তার মানে এই সমুদ্র স্রোতটা আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছে এবং এটা যাচ্ছে উত্তর পূর্ব দিকে। মানে নামকরণটা এইভাবে হবে, সমুদ্র স্রোতটা যেদিকে যাচ্ছে সেই দিক অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ হবে। বাতাসের ক্ষেত্রে যে দিক থেকে আসছে সেই অনুসারে বাতাসের নাম, আর সমুদ্র স্রোতের ক্ষেত্রে যেই দিকে বাতাস স্রোতটা যাচ্ছে সেই দিক অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা হয়। আবার অনেক সময় কি হয় যে ধরো কোনো একটা উপকূলের পাশ দিয়ে সমুদ্র স্রোত যাচ্ছে, সেই উপকূলের নাম অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা হয়। যেমন ধরো জাপানের পাশ দিয়ে যাচ্ছে জাপান স্রোত, বেরিং প্রণালী দিয়ে আসছে বেরিং স্রোত। আবার ধরো পেরু, দক্ষিণ আমেরিকার পেরু বা চিলি এর উপকূল বরাবর যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পেরু স্রোত, চিলি স্রোত। এইভাবে যে উপকূলের পাশ দিয়ে যাচ্ছে সেই উপকূলের নাম অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরো মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিমুখ চেঞ্জ করে, সেই অনুযায়ী সমুদ্র স্রোত প্রবাহিত হয়। যখন যে দিক থেকে মৌসুমি বাতাসটা আসছে সমুদ্র স্রোতও সেই দিক থেকে আসছে। আবার মৌসুমি বায়ু যখন ফিরে যাচ্ছে, প্রত্যাবর্তন করছে ভারত মহাসাগরে, সেই দিক থেকে সমুদ্র স্রোত ফিরে যাচ্ছে। এইভাবে আমরা দেখব যে সারা বিশ্বে বিভিন্ন বড় বড় মহাসাগরগুলোতে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে এবং বিভিন্নভাবে সেই সমুদ্র স্রোতগুলোর নামকরণ করা হচ্ছে। আর এই সমুদ্র স্রোত কিন্তু সারা বিশ্বে জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে। যেমন ধরো কোনো একটা জায়গাতে উপকূল বরাবর, কোনো একটা জায়গার উপকূল বরাবর প্রচণ্ড ঠান্ডা উচ্চ অক্ষাংশ, কিন্তু তার পাশ দিয়ে যাচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত,
তখন সেই জায়গাটা উচ্চ অক্ষাংশে অবস্থিত হলেও সেখানকার টেম্পারেচারটা কিন্তু খুব বেশি ঠান্ডা হবে না। একইভাবে কোনো একটা জায়গা উপকূল বরাবর যদি শীতল স্রোত যায়, তখন সেই উপকূলের টেম্পারেচারটা অনেকটা কমে যাবে। এইভাবে সমুদ্র স্রোত জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করতে পারে। অনেক সময় কি হয় যে পাশাপাশি কোনো কারণে পাশাপাশি উষ্ণ স্রোত আর শীতল স্রোত বিপরীত মুখে প্রবাহিত হচ্ছে। এরকম ক্ষেত্রে হবে কি যে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের ওপরের বাতাস ঠান্ডা গরম পাশাপাশি মিশে গিয়ে সেখানে ঘন কুয়াশার সৃষ্টি করবে, প্রায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করবে। আবার অনেক সময় কি হয় যে মেরু অঞ্চল থেকে হিমশৈল আসছে, মেরু অঞ্চল থেকে হিমশৈলগুলো যত ক্রান্তীয় অঞ্চলের দিকে আসছে সেগুলো গলছে, উপকূলের কাছে যখন আসছে সেই হিমশৈলগুলো আস্তে আস্তে করে গলছে। আচ্ছা, আমাদের উপরে সমুদ্র স্রোত বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে পারে। যেমন ধরো বিভিন্ন শীতল স্রোত যেগুলো মেরু অঞ্চলের দিক থেকে আসছে এবং সেই শীতল স্রোতের মধ্যে যে হিমশৈলগুলো আসে, ওই হিমশৈলের মধ্যে অনেক নুড়ি কাঁকর পাথর থাকে। তো ওই হিমশৈলগুলো যত নিম্ন অক্ষাংশের দিকে আসছে তত সেটা গলতে থাকে, যার ফলে ওই হিমশৈলের মধ্যে যে নুড়ি কাঁকর পাথর ওগুলো উপকূল বরাবর বা মহীসোপান বরাবর জমা হতে থাকে, আস্তে আস্তে করে জমা হয়ে সেখানে মগ্নচড়ার সৃষ্টি করে। আর ওই মগ্নচড়াগুলো পরবর্তীকালে মৎস্যচারণ ক্ষেত্র, মানে ওই জায়গাগুলোতে বিভিন্ন প্ল্যাঙ্কটন থাকে বলে মানে মাছের খাদ্যের যোগানটা ওখানে খুব বেশি থাকে, যার জন্যে সামুদ্রিক মাছের আনাগোনাটা ওখানে খুব বেশি হয়। ওখানে ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, রকফল ব্যাংক প্রভৃতি মগ্নচড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে সৃষ্টি হয়েছে, যেগুলো মৎস্যচারণ ক্ষেত্রের জন্যে প্রসিদ্ধ। যাই হোক, আমরা পৃথিবীর প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর এই তিনটের ওপর সমুদ্র স্রোতগুলো কীভাবে কোন দিক থেকে প্রবাহিত হয়েছে সে সম্পর্কে একটু জানব। প্রথমে আসছি আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে সমুদ্র স্রোত সারা বিশ্বব্যাপী নিরক্ষীয় অঞ্চল বরাবর নিশ্চয়ই উষ্ণ স্রোত হবে। আর আমরা জানবো যে নিরক্ষরেখার দিকে আসছে, দুটো ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়। ওই আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চল বরাবর নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হচ্ছে। উত্তর গোলার্ধে এটাকে বলা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ গোলার্ধে এটাকে বলা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দুটো স্রোত, নিরক্ষীয় স্রোত, দুটো স্রোত সবসময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয়, দক্ষিণ নিরক্ষীয় স্রোত সবসময় পূর্ব থেকে পশ্চিমে নিয়মিতভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক এর মাঝখানে, এই দুটো স্রোতের মাঝখানে বিপরীত দিকে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে চলেছে নিরক্ষীয় প্রতিস্রোত। এটা যে কোনো মহাসাগরীয় স্রোতের ক্ষেত্রে কমন। উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই দুটোর মাঝে আছে নিরক্ষীয় প্রতিস্রোত। তো আজকে আমরা আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আটলান্টিক মহাসাগরীয় স্রোত একদম মেরু অঞ্চল থেকে দক্ষিণ দিকে, একদম দক্ষিণ প্রান্তে আছে কুমেরু মহাসাগর। সেই কুমেরু মহাসাগর থেকে সৃষ্টি হচ্ছে কুমেরু মহাসাগরীয় স্রোত। এখানে মেরুবায়ুর প্রভাব রয়েছে। কুমেরু মহাসাগরীয় স্রোত মেরুবায়ুর প্রভাবে ক্রমশ পূর্ব দিকে এসে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে ধাক্কা খেল। তারপর ওই কুমেরু মহাসাগরীয় স্রোতের একটা শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর ক্রমশ নিচ থেকে ওপরের দিকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে। তখন এই জায়গায় এই স্রোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। এই স্রোত ক্রমশ ওপরের দিকে এসে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় এবং ক্রমশ এই স্রোত পশ্চিম দিকে গিয়ে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর দুটো শাখায় ভাগ হয়ে যায়।
তার একটা শাখা ক্রমশ উপর থেকে নিচের দিকে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন ওই স্রোতের নাম হয়ে যায় ব্রাজিল স্রোত। সেই ব্রাজিল স্রোত ক্রমশ উপর থেকে নিচের দিকে মেরু অঞ্চলের দিকে এসে পুনরায় কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়। সেই কুমেরু স্রোত পুনরায় পূর্ব দিকে এসে আফ্রিকার পশ্চিম উপকূলে ধাক্কা খেলো এবং বেঙ্গুয়েলা স্রোত নামে পুনরায় সে উত্তর দিকে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। তো এইভাবে আমরা এই জায়গাতে দেখব যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মধ্যে সমুদ্রের জলরাশি চক্রাকারে আবর্তিত হচ্ছে। কুমেরু স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত এবং সেই ব্রাজিল স্রোত পুনরায় সেই কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। আর এই জায়গাতে আরেকটা দেখবো, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং ব্রাজিল স্রোতের মাঝ বরাবর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা ছোট স্রোত প্রবাহিত হয়, যার নাম হচ্ছে ফকল্যান্ড স্রোত। সেটা ক্রমশ উত্তর দিকে গিয়ে মিলিত হয়ে যায়। আচ্ছা, এই জায়গাতে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আরেকটি শাখা উত্তর দিকে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। মিলিত হওয়ার পর ক্রমশ ওপরের দিকে গিয়ে এই জায়গাতে নাম হয়ে যায় ক্যারিবিয়ান স্রোত। এই ক্যারিবিয়ান স্রোত যখন মেক্সিকো উপসাগরে প্রবেশ করে, সেখান থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত নামে প্রবাহিত হতে থাকে এবং এই জায়গাটাতে যেহেতু পশ্চিমা বায়ুর প্রভাব রয়েছে, তাই পশ্চিমা বায়ুর প্রভাবে উষ্ণ উপসাগরীয় স্রোত ক্রমশ উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব দিক বরাবর প্রবাহিত হয় এবং ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে এসে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর তার একটা শাখা উত্তর পূর্ব আটলান্টিক স্রোত নামে ক্রমশ উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই উষ্ণ স্রোতের প্রভাবে এই উচ্চ অক্ষাংশের প্রচন্ড ঠান্ডা জায়গার অঞ্চলগুলো ক্রমশ শীতের তীব্রতাটা কমতে থাকে। এখানকার বন্দরগুলো বরফ মুক্ত থাকে উষ্ণ স্রোতের প্রভাবে। এর আরেকটা শাখা ওপর থেকে নিচের দিকে ক্যানারি স্রোত নামে আস্তে আস্তে ক্রমশ নিচের দিকে এসে পুনরায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় এবং সেই উত্তর নিরক্ষীয় স্রোত পুনরায় ক্যারিবিয়ান স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ওপর থেকে নিচের দিকে ক্যানারি স্রোত, এইভাবে উত্তর আটলান্টিক মহাসাগরে বড় বড় সমুদ্র স্রোতগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকে। বিশাল অঞ্চল জুড়ে এখানে যেহেতু সমুদ্র স্রোতগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকে, এর মাঝের অঞ্চলে বেশ কিছুটা জায়গাতে বায়ুহীন অবস্থাতে জলরাশি স্থির ভাবে থাকে, যেখানে বিভিন্ন ধরনের আগাছা, শ্যাওলা এই ধরনের কিছু জমা হতে থাকে। এই জায়গাটাকে বলা হয় শৈবাল সাগর বা সারগোসা, কারণ এখানে সমুদ্রের জলরাশি প্রায় স্থির অবস্থায় থাকে, আগাছা পূর্ণ থাকে। এই জায়গাটাকে বলা হয় শৈবাল সাগর বা সারগোসা। আচ্ছা, আরো আমরা উত্তর দিকে দেখবো, গ্রিনল্যান্ডের দুদিক থেকে শীতল স্রোত ক্রমশ নিচের দিকে এসে সৃষ্টি করছে শীতল লাব্রাডর স্রোত। এই শীতল লাব্রাডর স্রোত যখন উপর থেকে নিচের দিকে নামছে, প্রচন্ড ঠান্ডা থেকে ক্রমশ নিম্ন অক্ষাংশের দিকে আসছে, উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড উপকূল বরাবর ক্রমশ সে নিচের দিকে নামছে, যার ঠিক পাশ দিয়ে যাচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। এই নিউফাউন্ডল্যান্ড উপকূল বরাবর শীতল স্রোত মানে শীতল লাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত দুটো পাশাপাশি বিপরীত মুখে প্রবাহিত হয়, যার ফলে এই জায়গাটাতে সবসময় ঘন কুয়াশাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ ঘূর্ণপাত জনিত যে বৃষ্টিপাত, সে ধরনের দুর্যোগ পরিস্থিতি এখানে প্রায় হয়ে থাকে, কারণ এই জায়গাতে উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল লাব্রাডর স্রোত পাশাপাশি বিপরীত মুখে প্রবাহিত হতে থাকে। আর এই জায়গাতে আমরা আরো একটা জিনিস দেখবো, যে উষ্ণ উপসাগরীয় স্রোত সেখানকার জলটা নীল রঙের, আর লাব্রাডর স্রোত তার জলের রংটা গাঢ় সবুজ। নীল আর সবুজ রঙের যে জলরাশি, তার মাঝখানের যে সীমারেখা সেটা একদম স্পষ্টভাবে বোঝা যায়, সেই সীমারেখাটাকে বলা হয় হিমপ্রাচীর। এইভাবে
সারা আটলান্টিক মহাসাগরের উপরে সমুদ্র স্রোতগুলো এইভাবে নিয়মিতভাবে প্রবাহিত হচ্ছে, যার উপর সব থেকে বেশি প্রভাব কিন্তু নিয়ত বায়ু। এই জায়গাতে মেরু বায়ু, এই জায়গাতে আয়ন বায়ু, এই জায়গাতে পশ্চিমা বায়ু, এই জায়গাতে মেরু বায়ু। নিয়ত বায়ুর প্রভাবে এইভাবে আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো নিয়মিতভাবে প্রবাহিত হচ্ছে। তো এইভাবে তোমরা বই দেখে বা মানচিত্র দেখে ঠিকভাবে পড়বে। পরের ক্লাসে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে।